স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। জানাবো খবরের বিস্তারিত। সিরিয়ায় অবসান হলো বাশার আল আসাদের ২৪ বছরের শাসন। বিদ্রোহী গোষ্ঠী রাজধানী দামেস্কে প্রবেশ করায় বিমানে করে অজানা গন্তব্যে পালিয়েছেন তিনি। এদিকে শহরটির বিভিন্ন সরকারি স্থাপনা দখলের পাশাপাশি উল্লাসে মেতেছে বিদ্রোহীরা। কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হয়েছে প্রেসিডেন্ট আসাদের পিতা হাফিজ আল আসাদের ভাস্কর্য। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দেশটির সরকারি মালিকানাধীন টেলিভিশন, রেডিও স্টেশন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দখলও নিয়েছে বিদ্রোহীরা। এদিকে এমন পরিস্থিতির মধ্যে বিমানে করে রাজধানী ছেড়ে অজানা গন্তব্যে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাজধানীর পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু এলাকা থেকে ইরাকে পালিয়েছে বাশার আল আসাদের সেনাবাহিনীও। এদিকে দামেস্কের কুখ্যাত শেদনায়া কারাগারে প্রবেশ করেছে বিদ্রোহীরা। কারাগার থেকে কয়েদিদের মুক্ত করে উল্লাসে মাতেন তারা। কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তির ঘোষণাও দিয়েছেন বিদ্রোহীরা। এর আগে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দাবি করেছিলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের প্রতি নমনীয় আচরণ করতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানান এইচটিএস প্রধান। এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি কর্মকর্তাদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দেন তিনি। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, তারা ঠিক কখন নাগাদ সেই পদযাত্রা শুরু করবে আর নেতাকর্মীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন? হিমাদ্রি, আমি আছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা কিছুক্ষণ আগে থেকে স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সবাই আসতে শুরু করেছেন। আপনি জানেন, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনের যে হামলা এবং সাম্প্রদায়িক বিভিন্ন বিষয় এবং অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ করার যে বিষয়গুলো তারা টেনেছেন, সেই বিষয়গুলো বলেছেন এবং ভারতের যে আধিপত্যবাদ রয়েছে, এই সব কিছু মিলিয়ে তারা আজকে পদযাত্রা করবে এবং স্মারকলিপি দিবে। আমার সাথে কিছু নেতাকর্মী রয়েছেন যারা এখন এসেছেন এবং আসছেন, কন্টিনিউয়াসলি আসছেন আর কি। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো আমি যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই আজকের কর্মসূচি বা আজকের মূলত আপনাদের কর্মসূচি কি? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিবাদী পদযাত্রা এবং ইন্ডিয়ান হাই কমিশনের স্মারকলিপি পেশ। মানে কখন নাগাদ শুরু হবে? আপনাদের দলের কোনো নির্দেশনা পেয়েছেন? হ্যাঁ, আমরা আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা নয়, বরং ভারতকে সতর্ক করা তারা যেন জেনেভা কনভেনশন মেনে তাদের দেশের বাংলাদেশস্থ হাই কমিশন এবং উপ হাই কমিশন এবং সকল কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিত করে। সেজন্যই আমরা আজকের এই প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি পেশ করছি। যে আপনি শুনছিলেন যে আমরা আছি হচ্ছে কার্যালয়ের সামনে এবং নেতাকর্মী আসছেন এবং আপনি শুনছিলেন যে তারা বলছিল যে এটা মূলত প্রতিবাদ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। বাংলাদেশের যারা ভারতে রয়েছেন তাদের নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের যে অফিস রয়েছে বা মানে কমিশন রয়েছে, সেগুলোর নিরাপত্তার নিশ্চিতের দাবিতে তারা আজকে দলের পক্ষ থেকে স্মারকলিপি। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মোটা অঙ্কের টাকা দিয়েও বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। সেবার মান ধরে রাখতে বাধ্য হয়ে বাড়তি জনবল নিয়োগ দিচ্ছে তারা। আর পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এ বিষয়টিকে বিমানকে জানানো হলেও মেলেনি প্রতিকার। বিশেষজ্ঞরা বলছেন এটি স্পষ্টভাবে চুক্তির লঙ্ঘন। রাজীব ঘোষের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার আরাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে $2200 পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ। তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য মাত্র 2 থেকে 3 জন কর্মী দিয়ে থাকে। বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার আরাবিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয়। একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের।
এয়ারলাইন্স অপারেটর্স কমিটি AOC ঢাকার পক্ষ থেকে বলা হয়, বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি ৭০ জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে। এতে বাড়ছে পরিচালনা ব্যয়, এর প্রভাব পড়ছে টিকিটের দামেও। এটা আসলে দুঃখজনক। আমি আজকে অনেক বছর হলো এয়ারপোর্টে আছি, আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে। এয়ারলাইন বাড়ছে, জিএইচ এর ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের। টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো। এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডলারের মধ্যে, যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলারকে কম্পেনসেশন দিতে হবে। এখন বিমানের ক্ষেত্রে যেটা কম্পেনসেশন তো দূরে থাক, যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন, সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না। লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায়, থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা। মোটামুটি এখন অনেক কমে গেছে, আরও ভালো করব আমরা, আরও নিয়োগ দিচ্ছি তো না। 1 সপ্তাহ আগে মানে 100 ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছি। তো এই 1 সপ্তাহের মধ্যে তো অনেক ভালো একটা আসবে, রিপোর্ট আসবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল 3-র গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের হাতে দেয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। দরপত্র ছাড়াই 400 কোটি টাকা মূল্যের 8 একর ভূমি ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনকন্ট্রেট লিমিটেডকে গোপনে ইজারা দেওয়ার ঘটনায় কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। অবশেষে বাতিল করা হয়েছে সেই ইজারা। বেসরকারি ডিপো নির্মাণে 2015 সালে চট্টগ্রাম বন্দরের ভূমি ব্যবস্থাপনা আইন অমান্য করে পতেঙ্গায় জমি ইজারা দেয় কর্তৃপক্ষ। 23 একর জায়গা 30 বছরের জন্য ইজারা পায় ইনকন্ট্রেট লিমিটেড। গত জানুয়ারিতে দরপত্র আহ্বান ছাড়া শুধুমাত্র বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তে বন্দরের 400 কোটি টাকা দামের আরও 8 একর জায়গা গোপনে ইজারা দেওয়া হয় ইনকন্ট্রেট লিমিটেডকে। শুধু বোর্ড মিটিংয়ের এমন সিদ্ধান্তে ভূমি ইজারা দেয় বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। সব খরচ বাদ দিয়ে এবং উন্নয়ন এই ধরনের ইজারায় চুক্তি সইয়ের 2-1 দিনের মধ্যে জায়গার দখল বুঝিয়ে দেওয়া হলেও 8 একর ভূমির ক্ষেত্রে তা করা হয়নি। চুক্তি সইয়ের 5 মাসের বেশি সময় পর 8ই আগস্ট স্টেট বিভাগ থেকে জায়গাটি বুঝিয়ে দিয়ে কাজ করার অনুমোদন দেওয়া হয়। সরকার পতনের পর তড়িঘড়ি করে কাজ শেষ করার অভিযোগ উঠে। এটা ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে হয় নাই এবং সবারই উন্মুক্ত অংশগ্রহণ ছিল না, তো সেই প্রেক্ষাপট বিবেচনা করে এটা বাতিল করা হয়েছে। এখন এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন এই কন্টেইনার সুবিধাদি বৃদ্ধির উদ্যোগ নেবে। দরপত্র ছাড়া ইজারা দেয় এককালীন অর্থসহ ভাড়া আদায়ের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। কোনোরকম ইজারা নীতি আইনের তোয়াক্কা না করে বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠানকে যে ইজারা দিয়েছে সেটি নিঃসন্দেহে দুর্নীতির আশ্রয় হয়েছে। এটার জন্য আইনের আওতায় আনা খুব জরুরি। ইজারা বাতিলের পর বন্দরের সাবেক চেয়ারম্যানের ক্যাশিয়ার স্টেট বিভাগের ডেপুটি ম্যানেজার শিহাবুদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজনৈতিক প্রভাব ও ভূমি অধিগ্রহণ জটিলতায় 6 বছর ধরে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ, কিন্তু 59 কিলোমিটার মহাসড়কের 4 লেনের সুফল আটকে আছে মাত্র 8 কিলোমিটারের জন্য। যানজটে নিত্য ভোগান্তিতে যাত্রীরা। জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কে প্রকল্প শেষ করার দাবি যাত্রী ও চালকদের। কুমিল্লার দক্ষিণাঞ্চল, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। যানজটের প্রতিবন্ধকতা ও সময় বাঁচানোর লক্ষ্যে 2018 সালে 2170 কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। তবে 6 বছরে 2 দফায় বরাদ্দ ও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ। 59 কিলোমিটার সড়কটির 8 কিলোমিটার 4 লেন বাস্তবায়ন না করেই আওয়ামী লীগ সরকারের আমলে অসম্পূর্ণ প্রকল্পটির উদ্বোধন করা হয়।
কাজ শেষ না হওয়ায় মহাসড়কের কুমিল্লার লাকসাম, বাগমারা, সানিচো ও কাকসার মৌজায় দীর্ঘ যানজট লেগেই থাকে। অহরহ ঘটছে দুর্ঘটনাও, বাড়ছে যাত্রা সময় ও ব্যয়। পুরো লাইনটা পাল্লার মধ্যে 8 কিলোমিটার মতন মানে টু লাইন হয়ে রয়েছে, ফোর লাইন হয় নাই। সবসময় মানুষের জামে কষ্টের মধ্যে বুক করতেছে। এটা পুরোটা রাজনীতির কারণে হয়েছে, এটা তো জ্বলন্ত প্রমাণই। অভিযোগ রয়েছে অধিগ্রহণ জটিলতায়, রাজনৈতিক প্রভাব এবং দখলদারদের মামলায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবেই শেষ করা হয় প্রকল্পটি। ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, এই জন্য আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে। মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো ভূমি মন্ত্রণালয় থেকে কিছু কোয়েরি দেওয়া হয়েছে, আমরা কোয়েরিগুলোর জবাব মিট করেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করতেছি, আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। এখানে রাজনৈতিক কেন, ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও বিশেষ বিবেচনা এটা অধিগ্রহণ করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি না যে রাজনৈতিক প্রভাব আমাদেরকে অধিগ্রহণের কাজ থেকে বারিত করতে পারবে। জটিলতা নিরসন করে দ্রুত কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের 4 লেনের প্রকল্প সম্পূর্ণ করার দাবি সাধারণ মানুষের। ডিভিসি নিউজ ডেস্ক। বরগুনার বিভিন্ন গ্রামে হাঁস, মুরগি ও কবুতরের রানীক্ষেত রোগ দেখা দিয়েছে, কিন্তু 1.5 মাসেরও বেশি সময় ধরে ভ্যাকসিন নেই প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে। প্রতিদিন খালি হাতে ফিরছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। তবে দ্রুত ভ্যাকসিন সংকট দূর হওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। বরগুনায় ক্ষুদ্র, মাঝারি, নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ৭৫,০০০-এরও বেশি খামারি রয়েছেন। প্রায় ৬০ লাখ হাঁস, মুরগি ও কবুতর রয়েছে তাদের খামারে। জেলার বড় একটি অংশ এই পেশায় জড়িত। ভাইরাসজনিত রোগ রানীক্ষেতে আক্রান্ত হলে মুরগির শতকরা ৯০% মারা যায়। তাই প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন দিতে হয়। ৬ দিন বয়সী মুরগির বাচ্চাকে প্রথম ডোজ ও ২১ দিন বয়সী মুরগির বাচ্চাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। শীত মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া শঙ্কায় আগেই জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী প্রতিষেধক সরবরাহ করা হয়ে থাকে। তবে এবার ১.৫ মাস ধরে বন্ধ আছে ভ্যাকসিন সরবরাহ। আমার মুরগি ডিমে আসছে অলরেডি, কিন্তু আমি এখন পর্যন্ত ভাই ভ্যাকসিন দিতে পারিনি। আজকে হসপিটালে গেলাম, তারা না কোনো কথার উত্তর দিছে আমাকে, এমনকি সে আমাকে বলেও না যে ভাই ভ্যাকসিন কবে আসবে। অনেকেই আসে বলে যে আমাদের একটু ঔষধ দেন যাতে ভালো থাকে মুরগিগুলো, বাট এমন কোনো ঔষধ এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলে দিই যে ভাই আগে কোনো ঔষধ নাই যে খাওয়াইলে ভালো হবে। সরকারি ভ্যাকসিন এটা আসে কম, যে চাহিদা অনুযায়ী আমরা পাই কম। প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেও প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে, আবার অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত দামে কিনছেন। রানীক্ষেতের ভ্যাকসিন ওই 2-1টা সময়তে দেয়, 8টা বাহির থেকে কিনতে হয়। হাসপাতালে গেলে ঠিক মতন ডাক্তার পরামর্শ পাইতেছি না। ভ্যাকসিনগুলো নাই, ভ্যাকসিনগুলো বাইরে থেকে কেনা লাগবে। ভ্যাকসিন তো বাইরে থেকে কেনা লাগে, তো আমি ভাড়া দিয়ে যখন কির জন্য আসছি, তাহলে তো বাইরে থেকে কিনতে পারতাম। সরবরাহের অভাবে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না, তবে দ্রুত সংকট দূর হওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদের যে ভ্যাকসিন প্রয়োগটা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। 3 মাস পর ভ্যাকসিন দেয়। স্থানীয় ডিমান্ড মধ্যে তাদের হয়তো অনেক শেষ হয়ে গেছে। এই ডিসেম্বর 8 তারিখে আমরা পাবো, আসলে আমরা আবার দিয়ে দিব। সরকারি ভ্যাকসিন না পেয়ে লোকসানে পড়ে হাঁস মুরগি পালনে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ খামারিরা। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মৌসুম এলেই দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। ভোগান্তি নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা। জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি। এতে উচ্ছ্বসিত জেলার জনগণ। আরও নলকূপ স্থাপনে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপেয় পানির হাহাকার দীর্ঘদিনের। সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুরসহ বিভিন্ন জলাশয়ের পানি খেতে বাধ্য হতো জেলাবাসী। অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানিবাহিত নানা রোগে। আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল। আমাদের এখানে আসলে আমরা নোনা পানির এলাকার লোক। আমাদের এখানে সুপেয় পানির খুবই অভাব। পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না, শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিত। সুপেয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে, যার কারণে আমরা প্রায় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি। পানির সংকট নিরসনের লক্ষ্যে 5 ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকায় 30টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছ্বসিত কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকার মানুষ। এখন যে পানি পাচ্ছি, এই পানিটা খুব সুন্দর পানি, এই যে এখন আমরা ব্যবহার করব।
আমরা জীবনমুক্ত পানি পান করতে পারতেছি, আমাকে সুন্দর উপকার হচ্ছে। পানির সংকট নিরসনে এনজিওগুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে সুপেয় পানির যে সমস্যা, সে সমস্যাটি দূর হবে। শিগগিরই সুপেয় পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। স্বাগতিকদের সাথে খেলা শেষ 4 সিরিজে জয়ের রেকর্ড বাংলাদেশের। সেই সাথে সবশেষ টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। নিয়মিত অধিনায়ক শান্ত নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। স্কোয়াডে থেকেও ইনজুরিতে সিরিজ মিস করছেন টাইগার মিডল অর্ডারের বড় সাপোর্ট তাওহিদ হৃদয়। এদেরকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতে নামছে বাংলাদেশ। দলের বেশ কজন নিয়মিত সদস্যকে ছাড়া টেস্ট সিরিজ ড্র করে অবশ্য আত্মবিশ্বাসের তুঙ্গে আছে মেহেদী মিরাজের দল। তরুণ তুর্কিদের নিয়েই বছরের শেষটা ভালো করতে চায় টাইগার অধিনায়ক। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজ হওয়ায় প্রস্তুতিটাও ভালোভাবে করতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ 4টা সিরিজেই জিতেছে বাংলাদেশ। এই 4 সিরিজের 2টা হয়েছে বাংলাদেশে আর 2টা উইন্ডিজেই। 2022 সালে এই ক্যারিবিয়াতেই স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। তাই বাংলাদেশের জন্য এই সিরিজে আত্মবিশ্বাসের পাল্লাটা বেশি ভারী থাকবে। স্বাগতিকদের চিত্রটা অবশ্যই উল্টো। 2014 সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা। দুই দলের 44 বারের মুখোমুখি লড়াইয়ে 21টা ম্যাচ জিতেছে দুদলই। বাকি 2 ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। তাই সামগ্রিক পরিসংখ্যান থেকে কিছুটা আত্মবিশ্বাস খুঁজবে উইন্ডিজরা। টেস্ট স্কোয়াড থেকে 2 পরিবর্তন নিয়ে ওয়ানডে স্কোয়াড দিয়েছে ক্যারিবীয়রা। বাদ পড়েছেন হাইডেন ওয়ালশ জুনিয়র এবং জুয়েল অ্যান্ড্রু। প্রথমবারের মতো ওয়ানডে দলের ডাক পেয়েছেন আমির জাঙ্গু। আর টাইগারদের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা গ্রিভসকে রাখা হয়েছে ওয়ানডে দলেও। আর দলের নেতৃত্বে আছেন শাই হোপ, সহ অধিনায়কের ভূমিকায় ব্র্যান্ডন কিং। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। 18 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো মাঠে গড়াবে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। ম্যাচ হবে 3 দিনের, এমনটাই জানিয়েছেন বিসিবির নারী উইংসের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। তবে টেস্ট ক্রিকেটের জন্য এখনই তড়িঘড়ি নয়, মেয়েদের পরিপূর্ণভাবে তৈরি করেই টেস্টে নামানোর পক্ষে তিনি। সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের ম্যাচ চলাকালে সাংবাদিকদের এসব কথা জানান সুমন। বিগত বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপনের আমলেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে মিলেছিল দেশের মেয়েদের টেস্ট পারমিশন। তবে পুরুষ ক্রিকেট দলের ক্রমাগত ব্যর্থতা, তার সাথে সময়ে ও অসময়ে যুক্ত হওয়া নানান নাটকীয় ঘটনার জন্ম দিয়ে মেয়েদের টেস্ট ক্রিকেটের দিকে নজর দেওয়ার সময়ই যেন ছিল না পাপনদের। আপাতত 4 দল নিয়ে রাজশাহীতে গড়াবে মেয়েদের বিসিএল। উইমেন্স উইংস বস সুমন বললেন, তাড়াহুড়া নয়, মেয়েদের তৈরি করেই টেস্ট ক্রিকেটে নামাতে চান তিনি। টেস্ট ক্রিকেট খেলার আগে আমি আসলে প্রস্তুত করে নামতে চাই। ক্রিকেটে মেয়েদের জন্য ডিফারেন্ট জিনিস হবে। লাল বলের ক্রিকেটে লম্বা সময় ধরে খেলতে হবে। আমরা কিন্তু ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছি, আসলে পিছিয়ে আছি। সেই দিক থেকে আমাদের কাজ করতে হবে। 3 দিনের খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে। সো আমি টেস্ট ক্রিকেটে প্রস্তুত হওয়ার আগে আসলে আমি 2টি সিজন অথবা আমি আরেকটা সিজন অপেক্ষা করলেও করতে পারি। মেয়েদের বিসিএলে নিগার সুলতানা সুপ্তাদের ফিটনেসে থাকবে নজর। 3 দিন মাঠে থাকা ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করেই প্রাথমিক ধারণা নিতে চান সুমনরা। আমার আসলে ন্যাশনাল টিমে যারা আছেন তাদেরকে নিয়ে অতটা চিন্তা নেই। বাকি যে খেলোয়াড়গুলি আছেন তাদেরকে নিয়ে আসলে আমি একটু চিন্তিত বলবো না, তারা কেমন করে সেটা দেখতে চাই। বিকজ তারা আসলে এত রেগুলার প্র্যাকটিসে থাকতে পারে না, যেহেতু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে প্র্যাকটিসের এবং ফিটনেসের একটু প্রতিরোধ আছে, অত সুবিধাটা নেই। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের যেখানে থাকার কথা ছিল সেখানে এখনো পৌঁছাতে পারেনি লাল সবুজের মেয়েরা। অনেকটা দেরিতে নেওয়া পদক্ষেপে সেই অবস্থান তৈরি করে নেবে দেশের নারী ক্রিকেট, তেমনটাই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ফজলে সাদাইন খোকন। ঢাকার একটি হাসপাতালে শনিবার রাতে মারা যান 70 বছর বয়সী এই ফুটবলার। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সাদাইন খোকন। দেশ স্বাধীন হবার পর আবাহনী ক্রীড়াচক্রে খেলেছেন তিনি, তবে ডাক পাননি জাতীয় দলে। অবসরের পর ফুটবলের সাথেও যুক্ত ছিলেন না এই মিডফিল্ডার। খোকন বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়েও ফুটবল খেলেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শনিবার রাতে কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন সভাপতি তাবিথ আওয়ালো। পার্বত্য অঞ্চলের ফুটবলারদের অবদান বিবেচনা করে বিশেষভাবে কক্সবাজারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলো। উদ্যোগটি মূলত RSS এর। সংগঠনটির দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনা সহপ্রধান রজনীশ জিন্দাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। বলেন, কর্মসূচিতে 200টার বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।